আজকের প্রোগ্রামে প্রথমে ইন্টারন্যাশনাল ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। খুবই তো দুশ্চিন্তার মধ্যে দিয়ে বাজার যাচ্ছে। অনেক রকম যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া, তেলের দামের যুদ্ধ, স্যাংশনের যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি, মানে চারদিকে যুদ্ধ যুদ্ধ ভাব। তা সত্ত্বেও আমরা যদি এক নজরে দেখি গ্লোবাল মার্কেটস, তাহলে নিফটি আমাদের দেশে সেটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে এখন অবস্থিত 1%-এর মতন। S&P 500 সেটাও 1% অ্যাবভ 200 ডিএমএ। ফুটসি মানে ইংলিশ স্টক মার্কেট সেটা 3% অ্যাবভ 200 ডিএমএ। যেটা হয়েছে ন্যাসড্যাক 3.5% বিলো 200 ডিএমএ, অর্থাৎ টেকনোলজিতে বড় রকম কারেকশন হচ্ছে, হবে এই ভীষণ দামগুলো অনেক বেড়ে গেছিলো। হ্যাংসেং যেটা হংকং সেটা 12.5% বিলো 200 ডিএমএ, এটা চায়নার জন্য ব্যাপারটা হয়েছে। সাউথ কোরিয়া 10.6%, ওখানে কোভিডের অ্যাটাকটা খুব সাংঘাতিক হয়ে আছে। আর নিকেই 1% বিলো 200 ডিএমএ। সুতরাং ঘরে ধরে সাউথ ইস্ট এশিয়ান মার্কেটগুলো খারাপ। ভারতবর্ষ এখনও বেঁচে আছে, প্লাস আমেরিকান এবং ইউরোপিয়ান মার্কেট ঠিকঠাক মোটামুটি আছে। বাট অবভিয়াসলি যেটা চিন্তার বিষয়, যখন তখন এই সব ডিএমএ ভাঙলে পর জিনিসটা আরও খারাপ হবে। এটা একটা ওভারঅল পিকচার। আর এই পিকচারে কী কী পাওয়া যাচ্ছে সেটা একবার দেখি। সেটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টের যে বন্ড ইল্ডটা, US 10 বছরের ট্রেজারি যে গভর্নমেন্ট, এটা এক মাসে 30% বেড়ে গেছে। এটা সাংঘাতিক একটা ব্যাপার। এটা হাই ইনফ্লেশনের কথা বলছে, ফিসক্যাল ডেফিসিটের কথা বলছে, ট্রেড ডেফিসিটের কথা বলছে। আর এই বন্ড ইল্ডটা বেড়ে গেলে পর কর্পোরেটকে যখন টাকা নিতে হয় তখন বেশি সুদে টাকা নিতে হয়। এতে কর্পোরেট ব্যবসা, কর্পোরেট বিজনেস আহত হতে পারে। এবং বন্ড ডিল যতক্ষণ না শান্তি মানে নিচের দিকে আসছে ততক্ষণ পর্যন্ত এটা একটা ইকুইটি মার্কেটের জন্য নেট নেগেটিভ। এক নজরে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান মার্কেটের হাইলাইট, যেটা নিফটি 200 ডেজ মুভিং অ্যাভারেজ উপর কনসেন্ট্রেট করছে আর ফেসিং রেজিস্ট্যান্স অ্যাট 100 ডিএমএ। তো ঠিক আছে, দেখা যাক রেজিস্ট্যান্স পার হয় কি হয় না। সেক্টর যেগুলো ব্রেকআউটে আছে, যেমন নিফটি মেটাল, নিফটি এনার্জি। নিফটি মেটাল তো বয়ে যাচ্ছে, রাশিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এনার্জিও বয়ে যাচ্ছে, বিকজ ক্রুড অয়েল প্রাইস দাম বাড়ছে। নিফটি মিডিয়া 2-4টে কারণের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট নিফটি ফার্মা, নিফটি ব্যাংক এবং নিফটি রিয়েল এস্টেট, এইগুলো সব রেজিস্ট্যান্স জোনে গিয়ে দাঁড়িয়ে আছে। সে একটা ঝামেলা। এই সপ্তাহে নিফটি অটো মাইনাসে আছে, কারণ অটো প্রোডাকশন কম, সেমিকন্ডাক্টর পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আইটি এখনও 2.45% বেড়ে আছে, বাট সেটা সাবজেক্ট টু রেজিস্ট্যান্স, ভীষণ রেজিস্ট্যান্স খাচ্ছে। এফএমসিজি, ইনফ্লেশন ইত্যাদির জন্যে 2.5% বেশি কম, অর্থাৎ হিন্দুস্তান লিভার, এশিয়ান পেইন্টস ইত্যাদি ইত্যাদি। নিফটি ব্যাংক এই বন্ড ইল্ডের চক্করে জাস্ট ওপরে যেতে পারছে না। আর প্রাইভেট ব্যাংক অবভিয়াসলি, মানে ব্যাংক বলছি তখন প্রাইভেট ব্যাংক ইনক্লুসিভ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিস তারাও ডাউনে আছে। ফার্মা এখনও ধরে আছে। ফার্মাটা সেরকমভাবে একটা যেটা বলা হয় হেজ করে রেখে দেয় লোকজন। আর নিফটি মেটাল তো আপ আছে, বিকজ ক্রাইসিস ইন রাশিয়া, তো সাপ্লাইটা কম। এটা গেল একটা ইন্ডিয়ান মার্কেটের একটা ওভারভিউ ব্যাপার। তো এই দুটো দেখার পরে যেটা আমাদের আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে যে আমরা চট করে নিফটি চার্টটা দেখে নিই। নিফটি চার্টটা দেখে দিয়ে বর্তমান পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করে দিই। সেটা হলে পর বাকিটা বুঝে নেওয়া যাবে যে কী হচ্ছে বাজারে, কী হতে পারে বাজারে। তো নিফটি চার্টটা এসছে। নিফটি ইজ অ্যাটেম্পটিং টু গো আপ, বাট মাল্টিপল ফেলিয়ার জায়গাটা আমি হরাইজন্টাল লাইন দিয়ে টেনে দিচ্ছি, যাতে এই জায়গাটার উপর না যেতে পারলে আমরা মাল্টিপল ফেলিয়ার বলবো। মোটামুটি আর একটু ওপরে যাবে, আমরা একটা হাই করেছিলাম যেটা এই আরেকটু নিচে যাবে, এরকম জায়গায় আসবে। এই জায়গাটার দামটা আমি লিখে দিচ্ছি। বেসিক্যালি 17,400-র ওপর চললে পর তবে ব্যাপারটা হবে, এটা লিখে দিতে পারো। আর নিচের দিকে তো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তো হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার হয়ে নেক লাইনের ওপরেও আছে, সব ঠিক আছে, বাট রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে এবং সারা সপ্তাহ ধরেই ধাক্কা খেয়েছে। যেটা হয়েছে ধাক্কা খেতে গিয়ে যে এখন পর্যন্ত বটমসগুলো ভাঙেনি, বাট টপটা লোয়ার করেছে। বটমটা দিয়ে দিচ্ছি, গত সপ্তাহে যে মাল্টিপল বটমগুলো করেছে, গত সপ্তাহে
এটা হচ্ছে মাল্টিপল বটম জোন। এখানে দামটা আমি লিখে দিচ্ছি যে কী দাম ছিল, 17,088, ধরা যাক 17,050, আর ওপরে হচ্ছে 17,400 প্লাস। এই রেঞ্জের মধ্যে থাকবে। যখন এই রেঞ্জ থেকে বেরোবে তখন নতুন করে ভাবনা চিন্তা করা যেতে পারে। কে নিয়ে যাবে, রাতারাতি কি নিউজ আসবে সেগুলো বলা যাচ্ছে না। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে ধামপুর সুগার নিয়ে আলোচনা করেছিলাম, ইথানল স্টোরি নিয়ে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে 4.5% গেইন করেছে, তার আগের সপ্তাহে 18% গেইন করেছিল। বলরামপুর চিনি আগের সপ্তাহে 5% গেইন করে এই সপ্তাহে খালি 2% গেইন আছে। সিডিএসএল আগের সপ্তাহে 5.7% র্যালি করে, এই সপ্তাহে লস 2.4%। একই কারণ যে সম্ভবত এলআইসির ইস্যুটা ডেফার্ড আছে, যার জন্য ওখানে আর নতুন করে করছে না। গত সপ্তাহে যেটা নিয়ে কথা হয়েছিল সিজনাল স্টকস হিসেবে ইউনাইটেড ব্রেভারিজ বিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে, আইএমবি ইন্ডাস্ট্রিজ এয়ার কন্ডিশন ইত্যাদি পয়েন্ট অফ ভিউ থেকে, ভোল্টাস ওই এয়ার কন্ডিশন পয়েন্ট অফ ভিউ থেকে, একটা সপ্তাহে নাথিং গ্রেট টু আন্ডারস্ট্যান্ড, একটা রেঞ্জের মধ্যে আছে। সাপ্তাহিক হয়তো হাই অবধি গেইন করেছিল, বাট এখনও সেইভাবে কোনো স্ট্রাকচারাল কিছু দেখা যাচ্ছে না। দেখা যাক আগামী দিনে কী হয়। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করা যেতে পারে, মানে এটা সম্বন্ধে আমি একদম বহল ছিল না। ইকম টাইমসে একটা রিপোর্ট দেখলাম, তাতে বলছে যে রিসেন্ট ইনক্রিজ ইন ডিজেল রেটস ফর বাল্ক ইন্ডাস্ট্রিয়াল ইউজার্স is likely to inflate the overall network cost of India's top telcos, Reliance, Jio, Bharti Airtel, Vodafone Idea, denting operating margins by around 100 basis points in June quarter. এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, বিকজ তেলের দাম বাড়লে এটা হয় ওটা হয় সেসব তো ঠিক আছে, বাট মোবাইল টেলিফোন অপারেটরদের এটা মুশকিল হয় সেটা আমার জানা ছিল না, এই জন্য শেয়ারটা করছি। বলছে পে আউটস towards diesel are a key component of telcos overall network cost, which are around 22 to 24% of sales. বাবা, মানে ডিজেলের এত বড় একটা অবদান নেটওয়ার্কের জন্য, এটা আমার কোনো আইডিয়া ছিল না। Diesel costs form part of telcos energy bill that also includes electricity cost for grid support and battery cost. তো এটা নতুন একটা ফান্ডামেন্টাল আইডিয়া অ্যাঙ্গেল পেলাম, যেটা দিকে ভাবনা চিন্তা করেনি। সুতরাং এই ডিজেল কস্ট বাড়লে পর আমরা জানি এশিয়ান পেন্টসের দাম পড়বে, কি ইনফ্লেশন বাড়বার জন্যে হিন্দুস্তান লিভারের দাম পড়বে, এগুলো জানা আছে। বাট এটাই যে মোবাইল টেলিফোন অপারেটরদের ওপর একটা অ্যাফেক্ট করবে, এটা আমার কোনো আইডিয়া ছিল না। সো আই থট আই উইল শেয়ার ইট। সো দেখে নিতে হবে রিলায়েন্স জিও, কিংবা রিলায়েন্স জিও বলে তো কোনো কোম্পানি নেই, রিলায়েন্সের ওপরে কী হয়, ভারতী এয়ারটেলের ওপর কী হয়, এগুলো একটু বোঝার দরকার আছে। এবং রিলায়েন্স কিন্তু আদারওয়াইজ খুব স্ট্রং ট্রেড করছে। আমি রিলায়েন্সের চার্টটা দেখাচ্ছি। রিলায়েন্স কিন্তু আদারওয়াইজ আমি দেখেছি বেশ সুন্দর 2600 টাকার উপর ট্রেড করছিল। তো সুতরাং এই নিউজটা হয়তো সেখানে খুব একটা নেগেটিভলি অ্যাফেক্ট করেনি, বাট রিলায়েন্সের এই ব্যাপারটা দেখবার বিষয় যে কীভাবে চলছে। এবং বেশ সুন্দর একটা আগের টপটাকে ক্রস করে গেছে। আমি আগের টপটা একটা হরাইজন্টাল লাইন দিয়ে দেখাচ্ছি, এইটাকে ক্রস করেছে, যার দামটা এখন আমি চার্টের উপর লিখে দিচ্ছি 2561, তাহলে 2500 ওপর রিলায়েন্স ট্রেড করছে। সো ইটস অল ওকে, বাট আই ডোন্ট নো ওয়েদার কোথাও একটা ফান্ডামেন্টাল নিউজে কোথাও একটা অ্যাফেক্ট করবে কি করবে না। তো এটা একটা দেখার বিষয়, কারণ রিলায়েন্স অ্যাফেক্ট করলে পর যেটা হবে নিফটিতে অ্যাফেক্ট করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও এই মুহূর্তে একটু কথাবার্তা চলছে, বলা হচ্ছে যে টেকনোলজি প্রাইসেস আর স্টিল টু হাই অ্যান্ড দ্য গ্রোথ অ্যাসপেক্টস, মানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ম্যানেজাররা কী বলছে যে গ্রোথকে না চেস করে আমরা সিক্লিক্যাল স্টকসে ইনভেস্ট করবো, গ্রোথ চেস করবো না, কারণ গ্রোথ সম্বন্ধে আশাবাদী নয়। টু সাম এক্সটেন্ট আমি এগ্রি করি, টু সাম এক্সটেন্ট আমি এগ্রি করি না। গ্রোথ ইজ দ্য এসেন্স অফ স্টক পিকিং অ্যান্ড গ্রোথ ইজ দ্য এসেন্স অফ স্টক মার্কেট ব্যাপারটা। বাট গ্রোথ পিক করবে না তো আমাদের কর্পোরেট যে ট্যাক্স ফ্যাক্স পাওয়া যাচ্ছে, তার থেকে তো বুঝতে পারছি যে গ্রোথ আছে ইন্ডিয়ান একটি স্টক মার্কেটে। এটা ছিল একটা আইডিয়া, এবং আমরা যেটা মোটামুটি সামেশন করলে, মানে সাম আপ করলে যেটা বোঝা যায় যে আইডিয়ার মধ্যে আমাদের এখন অনেক কিন্তু পরন্তু আছে, এবং সেই কিন্তু পরন্তুর মধ্যে একটা স্টক একটা পারফর্ম করলো। যেমন লাস্ট উইকে আমি দেখছিলাম টাটা এলএক্সআই
সাংঘাতিক পারফর্ম করেছে এবং আগের উচ্চতাটাকে ক্রস করে বেরিয়ে চলে গেছে এবং চার্ট দেখলে মাথা ঘুরে যাবে যে বাবা কী সাংঘাতিক, তো কী হলো, ইন্টারনেট অফ থিংস, তারপরে এআই, এইসব টাইপের তো ব্যবসা করে। টাটা ডিজিটাল একটা খুব বড় একটা ব্যবসা টাটাদের হচ্ছে, তার মধ্যে অনেকখানি ব্যবসা এরা পাবে না। এরকম একটা নেগেটিভ মার্কেটে কিংবা এরকম একটা আনডিসাইডেড মার্কেটে টাটা এলেক্সাই এরকমভাবে মুভ করে শুক্রবার বন্ধ হয়েছে 8,000, আমি তো একসময় 8,400 কি না কি দেখছিলাম, তো বন্ধ হয়েছে 8,409, হ্যাঁ ঠিকই দেখছিলাম 8,400, এবং খুব সাংঘাতিক মুভ করেছে। তো সাংঘাতিক মুভ করাতে যেটা হয়েছে যে এখনও সে অর্থে আরএসআই আগের হাইকে ক্রস করেনি, সেইটা একটা চিন্তার বিষয় যে তাহলে কি মুভটা সাস্টেন হবে কি হবে না। বাট ভলিউম বিরাটভাবে সাপোর্ট দিচ্ছে, আমি ভলিউমের জায়গাটাকে অঙ্কিত করে দিচ্ছি যে কীরকমভাবে ভলিউমটা এসছে, তো ভলিউমটা সাংঘাতিকভাবে এসছে। বাট আরএসআইটা আগের হাইটাকে এখনও ক্রস করেনি চার্ট ওয়াইজ, তার মানে এই নয় কি ক্রস করবে না, সেই দিক দিয়ে একটু দেখতে গেলে একটু ভয় লাগতে পারে যে এটা কি একটু ডাইভারজেন্স হচ্ছে না হচ্ছে। বাট এটা জাপানিজ ক্যান্ডেলস্টিক্সে আমরা বলবো হোয়াইট মারুবোজু টাইপ, একটু শ্যাডো আছে বাট স্টিল হোয়াইট মারুবোজুই বলবো। সো ইটস এ বুলিশ ক্যান্ডেল, আমাদের কনফার্মেশন পরের উইকে যদি পাই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এবার কোয়েশ্চেন আনসার সেশনে যাচ্ছি। প্রথম প্রশ্ন বর্ণালী বৈরাগী, যে আমি ইন্টারনেট ট্রেডিং করে একদিন 550 টাকা আর্ন করলাম, বাট 850 টাকা চার্জে কেটে দিল। নিজের লস কমাবার জন্য মাল্টিপল টাইম কেনা বেচা করেছিলাম, লাভ তো হলো না, উল্টে লস। হ্যাঁ এটা হবে, এটা হিসেবটা যদি ঠিকঠাক না হয়, আমি একটা হিসেবের খাতা এখানে দিয়ে দিচ্ছি। ধরা যাক একটা জিনিসের কেনার দাম 200 টাকা এবং ইন্টারনেটে ব্রোকারেজ হচ্ছে 0.03%, তাহলে 0.03% ওটার উপর চাপবে, আর ওটা বেচবো যখন তখন আবার 0.03% লাগবে। এছাড়া ট্যাক্স মোটামুটি 0.03% লাগে, অর্থাৎ কিনলে পর এবং বেচতে পর আমার টোটাল কস্ট হচ্ছে 0.09%, অর্থাৎ 200 টাকার শেয়ারটার ওপর আমার টোটাল কস্ট পড়ছে 200 টাকা 18 পয়সা। এবার 200 টাকা 18 পয়সার ওপরেই বিক্রি করলে প্রফিট হবে, 200 টাকা 18 পয়সার নিচে বেচতে পর লস হবে। এই ক্যালকুলেশনটা আগামী দিনে করতে শেখো, তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন। কলকাতা, স্যার কলকাতায় একটা সেমিনার যদি করেন খুব ভালো। হ্যাঁ আমি করছি, 10ই এপ্রিল কলকাতার জ্ঞান মঞ্চ, যেটা প্রিটোরিয়া স্ট্রিটে আছে, সেখানে সেমিনার হবে এবং সকালবেলা থেকেই হবে। ওটা শেয়ার করো, টিমকে কন্ট্যাক্ট করে নিও কিংবা ফোন টোন করে নিও, ওরা এটা কন্ডাক্ট করছে, সুতরাং ওরা বলে দেবে কবে কীভাবে করবে। সৌরভ চক্রবর্তী, এলিয়েট ওয়েভের সম্পর্কে যদি একটু বিস্তারিত বোঝান ভালো হয়, এটা কিভাবে মার্কেটে কাজ করে। এলিয়েট সাহেব বিশাল রিসার্চ করে এটা ওয়েভ থিওরি এনেছিলেন, 1 2 3 4 5 5টা ওয়েভে লার্জ মুভমেন্টসগুলোকে ধরা পড়ে, তার এগেছে ABC সাবওয়েভ হয় যেগুলো কারেক্টিভ। তো একটা ঢেউকে কল্পনা করতে হবে, ঠিক এরকম একটা তো ইউটিউব প্রোগ্রামে ওয়েভ থিওরি দিয়ে পড়ানো যাবে না, আমাদের একটা অ্যাডভান্স টেকনিক্যাল ক্লাস আসছে যেখানে ওয়েভ থিওরিটা থাকবে। তো সে শেয়ার করতে খবর নিয়ে নিও কবে অ্যাডভান্স টেকনিক্যাল ক্লাস চালু হবে, সেখানে আমি সিলেবাসে রেখেছি। ইন্টারেস্টিং, বাট ওয়েভ কাউন্ট করা ভীষণ ডিফিকাল্ট। দেখে কনসেপ্ট হচ্ছে 1 2 3 4 5 এই ওয়েভটা হয়, তার এগেন্সে সাবওয়েভও হয়। নেক্সট কোয়েশ্চেন। অপর্ণা দাস বিশ্বাস, মালদা কবে আসবেন? কেন মালদা যাবো কেন? আমি 2 এপ্রিল শিলিগুড়ি যাচ্ছি, তো মালদা থেকে শিলিগুড়ি কতটা দূরে আমি তো জানি না, তো ওখানে একটু কনফারেন্স, একটু সভা, একটু আলোচনা হবে। তো সেটা সম্বন্ধে জানতে গেলে, যদি জানতে চাও তাহলে কি করবে, আমাদের অফিসে ফোন করবে কিংবা শেয়ার করো, টিমকে জিজ্ঞেস করো না, মেইল পাঠিয়ে ওরা সব ডিটেলস বলে দেবে যে 2 এপ্রিল কোথায় হচ্ছে কী হচ্ছে। এটা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ MCXের সাথে যৌথ উদ্যোগে হচ্ছে, অলরেডি অনেক লোক রেজিস্ট্রেশন করতে আরম্ভ করেছে, তো তুমিও যদি আসতে পারো তাহলে রেজিস্ট্রেশন করে নিও। আর নেক্সট হচ্ছে পার্থ কর্মকার,
কোনো স্টকের ডেইলি অ্যান্ড উইকলি চার্ট দেখার সময় ভলিউমের কত কত দিনের অ্যাভারেজ দেখা উচিত? ট্রেডিং ভিউতে এটা কিভাবে বসাতে হয় দেখালে ভালো হয়? আচ্ছা, ঠিক আছে। তো ট্রেডিং ভিউতে কীভাবে বসালে ভালো হয়, ট্রেডিং ভিউ আমরা ইউজ করছি, দেখে নাও যে কীভাবে হয়। আমরা ওপরে প্রাইস লাইন দেখতে পাচ্ছি আর নিচে ভলিউম দেখতে পাচ্ছি, একটা মাঝখানে লাইন এসে গেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাভারেজ ভলিউম। সেই অ্যাভারেজ ভলিউমের ওপর হলে পরে বলবো ভলিউম এক্সপানশন কিংবা ভলিউম ভেলোসিটি ভালো। আমরা ট্রেডিং ভিউ ইউজ করছি, তো ট্রেডিং ভিউতে এটা ডিটেলসে বিশ্লেষণ করে দিচ্ছে তানভীর। এখানে আমরা ইন্ডিকেটর সেকশনে গিয়ে প্রথমে ভলিউমটাকে টাইপ করছি এবং ভলিউমটা এসে গেলে ওটাকে ক্লিক করব। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভলিউমটা প্লট করা আছে। ভলিউমের সেটিংসটা যদি চেঞ্জ করতে হয়, মুভিং অ্যাভারেজ লাইনটা যদি মিসিং থাকে আপনার ভলিউম ইন্ডিকেটর থেকে, তাহলে এইখানে যে সেটিংস অপশানটা শো করছে এটাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তিনটে অপশান শো করবে আপনাকে। প্রথম ইনপুট, দ্বিতীয় স্টাইল, তৃতীয় ভিজিবিলিটি। স্টাইলে গিয়ে আপনাকে ভলিউম MA মানে ভলিউমের মুভিং অ্যাভারেজটাকে টিকমার্ক করতে হবে। টিকমার্কটা সরিয়ে দিলে দেখতে পাবেন নিচের লাইনটা উধাও হয়ে যাচ্ছে। টিকমার্কটা দিলে একটা লাইন চলে আসছে। এটা ডিফল্ট পিরিয়ডটা আপনারা দেখতে পাবেন 20, এটাই স্ট্যান্ডার্ড, আমরা এটাকেই ফলো করি। এছাড়াও প্রশ্ন ছিল সেটা উমি মুখার্জি, গরমের সময় টেক্সটাইল কটন ইন্ডাস্ট্রিজ কীভাবে মুভমেন্ট থাকতে পারে? আর গরম পড়লে পর কটন টেক্সটাইলের তো চাহিদা বাড়বে। আমাদের কটন টেক্সটাইলের ব্যবসায় লেটসে ধরা যাক আগের বার গরমে কী হয়েছিল, আমরা TCNS ক্লোদিংটা দেখছি। TCNS ক্লোদিং ভালো কোম্পানি। তো গতবার মার্চ মাসে কী ছিল আর ধরা যাক অগাস্ট সেপ্টেম্বর অবধি কীরকম প্রাইসে মুভমেন্ট হয়েছে, তার থেকে ধরা যেতে পারে যে কী হয় গরমকালে। গত বছর মার্চ মাসে এটার দাম ছিল মোটামুটি, আমরা এখানে লাগিয়ে দিচ্ছি দামটা 495, ধরা যাক 500 রুপিস, এবং অগাস্ট মাসে গিয়ে দাম পৌঁছালো 600 টাকা। 500 টাকাটা 600 টাকা হয়ে গেল। তারপরে গরমের এফেক্টটা পাওয়া গেল, নাম্বার ওয়ান। আর কি কোম্পানি ভাবতে পারি আমরা? ধরা যাক KPR মিলস। এই KPR মিলসের কী ছিল? গত বছর মার্চ মাসে দিচ্ছি, এরকম জায়গায় দাম ছিল মার্চ মাসে। আর তারপরে ধরা যাক ওই অগাস্ট সেপ্টেম্বর অবধি কত হলো দামটা? 212 টাকা দাম ছিল। অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে দাম পৌঁছলো 353, মানে 150 টাকা বাড়লো। সুতরাং হ্যাঁ, ঠিক আছে, গরমের সময় ব্যাপারটা হয়। প্রোভাইডেড এই গরমের আগে যদি কারেকশনটা থাকে, সেই কারেকশানে এন্ট্রি নিলে এই সুইংটা হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য স্টক টু কাম আন্ডার FNO ব্যান? ওই একটা জিনিস আছে, ওপেন ইন্টারেস্ট যদি বেড়ে যায়, ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে ফিউচারে ওপেন ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে, যে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ইন্টারেস্ট ওপেন, মানে ইন্টারেস্ট যেটা কেনা এবং বেচার যে ইন্টারেস্টটা 95% যদি মার্কেট ওয়াইড পজিশন লিমিটের ওপর চলে যায় তাহলে ওটা ব্যানে চলে যায়। মানে বেশি লোক কেনা বেচা অবস্থায় বসে আছে বাংলা, তো সেখানে আমরা তখন ব্যান করলে পর আর নতুন করে কেনা বেচা করা যায় না। যার আগে কেনা আছে সে সেটা বেচতে পারে, যার আগে বেচা আছে সে সেটা কিনতে পারে, এর বাইরে এটা অ্যালাউড হয় না। ব্যানটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে। এটাই মেইন, যে মার্কেট ওয়াইড পজিশন লিমিটে তা দেখে MWPL সেটা দেখে এই ব্যানটা আসে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দয়া করে লেটেন্ট ভিউ অ্যানালিস্ট স্টকটা নিয়ে একটু আলোচনা করবেন। লেটেন্ট ভিউ ব্যবসাটা নতুন জমানার ব্যবসা, ইনফরমেটিক্সের ব্যবসা, বিজনেস অ্যানালিটিক্সের ব্যবসা। তো লেটেন্ট ভিউ নিয়ে ব্যবসা করুক না, তো ব্যবসা কীরকম করছে সেটা যদি দেখতে চাই, আমরা দেখি কীরকম ব্যবসা করেছে গত 3টে কোয়ার্টার, তাহলেও তো একটা আন্দাজ হবে। কিংবা ডিউরিং 2021 কীরকম ব্যবসা করেছে, 22 তো এখন আসেনি, দেখা যাক। আমরা লেটেন্ট ভিউয়ের দেখতে পাচ্ছি 2019-এ 288 কোটি টাকার ব্যবসা করেছিল সারা বছরে, 2020-তে 310 কোটি টাকার, মার্চ 2021-এ 306 কোটি টাকা। তো মার্চ 2021-এর পরে তো অনেকগুলো কোয়ার্টার হয়েছে,
আমরা যে কোয়ার্টারটা দেখি কী হয়েছিল। আচ্ছা, এটা করতে গিয়ে দেখি প্রফিট করেছিল কিনা। হ্যাঁ, প্রফিটটা বাবা দারুণ, 22 কোটি 50 কোটি নেট প্রফিট, সাংঘাতিক পার্সেন্টেজ একটা ব্যাপার। হ্যাঁ, যে সেলস যা আছে তার এগেস্টে। আমরা এবার কোয়ার্টারলি রেজাল্ট দেখছি, ডেটেড ভিউ, এবং দেখা যাচ্ছে যে ডিসেম্বর 2020, তারপরে জুন 2021, তারপর সেপ্টেম্বর 2021, আর ডিসেম্বর 2021, এখন মার্চ 2022 তো আসেনি। ঠিকই আছে তো, ঠিকঠাকই আছে, খুব একটা গ্রোথ নেই। গ্রোথ নেই বলেই শেয়ারের দামটা হয়তো খুব একটা কিছু করছে। দেখি ডেটেড ভিউ চার্টটা দেখি কীরকম ব্যাপারটা। দামটা হয়তো এই জন্যই গ্রোথটা নেই, বাট ব্যবসা নতুন তো একটু সময় দিতে হবে। এবং আইপিও হওয়ার পরে দামটা মনে করা হয়েছিল যে পরিপ্রেক্ষিতে ব্যবসাটা করছে সেখানে গ্রোথ দেখা যাচ্ছে না, সুতরাং 700 750 টাকা থেকে এখন 400 টাকা আছে। তারপরে একসময় গ্রোথ আসবে, তখন আবার শেয়ারের দাম বাড়বে। ব্যাপারটা সিম্পল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অ্যান্ড দ্য গ্রোথ ইন দ্য বিজনেস বাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টাল চেঞ্জ ইন থ্রু দ্য sales and profit and things like that. Apparently, these are good businesses. These are likely to be happening business, likely to be growth oriented. But growth টা আসুক তো, গ্রোথ যদি না আসে তো জবরদস্তি ধরেই শেয়ারের দাম বাড়বে। আজকে মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হলো। আমরা তাহলে যদি সাম আপ করি, আমরা একটু টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিফটি রেঞ্জ দেখেছি 17,400, আর এদিকে 17,000 ধরা যাক, 17,000 ধরেই চলি, কারণ ওইটা একটা 200 ডিএমএ জোন। তো 17,400 17,000, এই যে একটা ব্যাপার। ইন্ডিয়ান তেলের দাম আবার আরও বাড়ার ব্যাপার আছে বলে আমার মনে হয়, সেই দিকটা দেখতে হবে। আর ইউক্রেন রাশিয়ার জিনিসটা কতটা ফ্লেয়ার আপ করছে দেখতে হবে। ন্যাটো মিটে তো মোটামুটি যারা অ্যালাইড কান্ট্রিজ তারা তো বলেই দিয়েছে যে এটা জঘন্য একটা ব্যাপার, এই যুদ্ধটা করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে মারপিটটা কতটা হয়, স্যাংশন বলে একটা ব্যাপার আছে, চায়না কোভিড পরিস্থিতিটা কতটা খারাপ হচ্ছে, আর এছাড়াও তেলের দামে ইন্ডিয়ার কী অবস্থা, এইগুলো যতক্ষণ অনিশ্চয়তা থাকবে বাজারের মধ্যে একটা 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 রেঞ্জ ট্রেডিং হবে। ইট হ্যাপেন্স আফটার এ বিগ রাইজ অ্যান্ড দেন আ ফল, তারপরে একটা পিরিয়ড অফ কনসলিডেশন লাগে। আজকে অনুষ্ঠান এখানে থামাচ্ছি, চলে যাচ্ছি সত্যজিৎ রায়ের শতবর্ষ সেকশনে। সোনার কেল্লা শুটিং তখন কমপ্লিট হয়ে গেছে আমাদের, বোথ ইনডোর অ্যান্ড আউটডোর। তো তখনকার দিনে কী হতো, ফিল্ম এক্সপোজ হতো এবং সেটা প্রসেস করতে চলে যেত মেড্রাসে। মেড্রাসে একটা ইস্টম্যান কালার ছবি ছিল, ওটা প্রসেস হয়ে আসতো, তারপরে এখানে সেই ছবি প্রজেক্টরে ফেলে মুভিওয়ালাতে ফেলে দেখা হতো। এই যে ছবি যে রাশটা চলে আসলো প্রসেস হয়ে, তো রাশে দেখা গেল একটা গণ্ডগোল আছে, মানে একটা গণ্ডগোল আছে যেটাকে রিশুট করতে হবে। এটা পেছনের কাহিনী। ইন দি মিন টাইম আমার তখন ক্লাস 9 চলছে, তো আমার পৈতে দেওয়ার নাকি একটা ব্যাপার আছে। পৈতেটা কী ব্যাপার আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি, আর পৈতে আমার গলাতে নেইও। কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে পৈতে হলে প্রচুর লোক খাওয়া দাওয়া করতে আসবে আর আমাকে অনেক গিফট দেবে, সেটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। তো যথারীতি পৈতে হবে সেটা হ্যাঁ হয়ে গেল, মানে আমি হ্যাঁ করে দিলাম, হ্যাঁ ঠিক আছে পৈতে হোক। একটা খুঁতখুত করছিল মাথাটা ন্যাড়া করতে হবে ইত্যাদি। তো আজকাল তো মাথা ন্যাড়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে, তখন তো ছিল না, ন্যাড়া হলে কেউ একটা লাগবে ইত্যাদি ইত্যাদি। তো আমি জেঠুকে ফোন করলাম, জেঠু এরকম আমার পৈতে ঠিক হয়েছে। বলে সে কি? হ্যাঁ মানে 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 সে কি মানে মানে কবে? আর সেটা বাবা এখন দিন ঠিক করেনি, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার বাড়িতে একটা চিঠি চলে আসতো তার পরের দিন, সত্যি নিজের হাতে লেখা, নিজের লেটার প্যাডে, যে তোমার পৈতে হবে শুনলাম, ভালো, কিন্তু ন্যাড়া হওয়ার আগে আর একটু কাজ বাকি আছে, তো কবে পৈতেটা হবে জানিও, আমি কাজটা কবে করতে পারি সেটা আমি জেনে নিচ্ছি। আমি বাবাকে বললাম এরকম একটা আরেকটু শ্যুট বাকি আছে, এখন তো ন্যাড়া হওয়া যাবে না।
ও ঠিক আছে মানিকবাবুকে জিজ্ঞেস করি কবে, ওইতে একটু ডেফার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো যা গিয়ে চিঠিটা রয়েছে এখনো নিজের হাতের লেখা, এবং ফোনে তো কথা হলো, কেন চিঠি পাঠালাম ঠিক মনে পড়ছে না, ডকুমেন্টেড কেন করলো, যাকে করেছিল এটা ঘটনা। তো এখন তারপরে শুটিং শিডিউল তার তড়িঘড়ি করে তৈরি হলো। কিছু পোর্শনে আমাদের শুটিং করার ব্যাপার ছিল, যেটা মানে ফিল্মটা প্রসেস করার পরে কালার ফালার নিয়ে কোনো গণ্ডগোল টণ্ডগোল ছিল। তো যাকে ইন্দ্রপুরীতে গিয়ে ছোট করে শ্যুট করলাম, বেশিক্ষণের ব্যাপার ছিল না, একবেলার শুটিং ছিল। তো শুটিং হয়ে গেল, ঠিক আছে। তো এবার যেহেতু জিজ্ঞেস করলাম তাহলে এবার পৈতে হলে নাড়া টাড়া হওয়া যেতে পারে, বললো হ্যাঁ মনে হচ্ছে, আমার মনে হয় না এবার আর রিস্ক হবে। তো সেই পৈতে হলো, পৈতেতে জেঠুকে মানে সত্যজিৎ পরিবারকে বাবা নিবন্ধন করলো। তো পৈতের কার্ডও হয়েছিল, কার্ডে লেখা ছিল ওই 7 ঘটিকায়। আর আমাদের ভবানীপুর বাড়িতেই পৈতের অ্যারেঞ্জমেন্ট, সকাল থেকে সব অনেক কিছু হচ্ছে, পুজো আর্চা, যাগুলো আমি কোনো মানেও বুঝিনি, তখনও বুঝিনি, এখনও বুঝি না, যাকে হচ্ছিল সকাল থেকে হচ্ছে, লোকজন প্রচুর এসে গেছে, প্রচুর উপহার পাচ্ছি, সেটা একটা আনন্দের ব্যাপার। বিকেলবেলা একটা পৈতের সাথে ওই খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট, বড় আকারে অনেক বন্ধুবান্ধব, বাবার আমার বন্ধুবান্ধব স্কুলের ইত্যাদি, এবং সত্যজিৎ রায় এবং সন্তোষ কাকু, সৌমিত কাকু কি একটা কারোর মধ্যে শুটিংয়ে বাইরে ছিল, সৌমিত কাকু আসতে পারেনি, সন্তোষ কাকু, কামু কাকু ইত্যাদি ইত্যাদি। তো সবাই মিলে পাত পেতে তখনকার ওই লম্বা টেবিল থাকতো, ওই কাগজের রোল লাগিয়ে দেওয়া হতো, কেটারার খাবার সার্ভ করতো, খুব ভালো, আমার জিনিসটা খুব পছন্দ। এখন তো ওই বুফে করে দেয়, একদম বিচ্ছিরি ব্যাপারটা লাগে। বাট সেই হলো, জেঠু ওপরে খেতে আসলো, কামু কাকু খেতে আসলো, সন্তোষ কাকু খেতে আসলো। তো জেঠু এত সুন্দর গুছিয়ে খাচ্ছে, সন্তোষ কাকু জটায়ু পাশে বসে খাচ্ছে। একটা ছবি কি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলেছিলাম, ছবিটা শেয়ার করার চেষ্টা করছি, এরকম ছবি পাওয়া যাবে না সত্যি, বিয়েবাড়িতে মতন পাত পেরে খাচ্ছে। তারপরে কামু কাকুরা ওই ব্যাচে খায়নি, তারা একটু হয়তো অন্য ব্যাপারে ব্যস্ত ছিল। তো কামু কাকুরা পরে ব্যাচে খেতে লাগলো। তারপরে কেটারার ছিল মুখার্জি কেটারার, ভবানীপুরের, আমার এখনও মনে আছে, খুব লম্বা মতন লোক, একটা ধুতি পরতো আর একটা হেমন্ত বাবুর শার্টের মতন পরতো, সেই চেয়ার আমার এখনও মনে আছে। মুখার্জি বাবু কোথায় আছে আমি জানি না। তো বাবাকে এসে বললো যে আচ্ছা যে টাক পড়া যে ভদ্রলোক গোপ আছে, বললো হ্যাঁ কামু বললো আচ্ছা উনি খুব খেতে ভালোবাসেন না? বললো হ্যাঁ কামু তো খুব ভালো খেতে পারে, খুব ভালো খেতে পারে। বললো না মানে গলদা চিংড়ি প্রায় 21-22টা খেলেন। বললো ও কামু তো ওরকমই খায়টায়। কামু কাকু একটা অসম্ভব খেতে পারতো। আউটডোর শুটিংয়ে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ কি অমলেট টমলেট দেওয়া হতো, যে যতটা অমলেট কিংবা ডিম সেদ্ধ খেতে পারতো না সব কামু কাকু খেয়ে দিত। তো অসম্ভব শক্তি ছিল, অসম্ভব এনার্জি ছিল, আর অসম্ভব খেত এবং খেতে ভালোবাসত। তো আমার পৈতেতে 21-22টা চিংড়ি মাছ খাওয়াতে মুখার্জি কেটারার বেশ একটু টেনশনে পড়ে গেছিলো যে এই রেটে যদি আরও 2-4টে কামু মুখার্জি আসে তাহলে ওর তো পুরো হিসেব গণ্ডগোল হয়ে যাবে। তো এরা তখনকার দিনে আর্টিস্ট, কো অ্যাক্টার, আমি ছোট্ট বাচ্চা, সত্যজিৎ রায়। এই যে 7 ঘটিকায় বললাম, কেন বললাম যে আমার পৈতেতে নিমন্ত্রিত অতিথির মধ্যে যে প্রথম যিনি ঢুকলেন তিনি হচ্ছেন অ্যাট 7 PM দি গ্রেট লেজেন্ড। টাইমের সেন্সটা জেঠু যে কী ছিল সেটা অনেকটা শেখার চেষ্টা করেছি, ফেল করি অনেক সময়, বাট বেশিরভাগ সময় পাস করে যাই। টাইম সেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের তো কার্ডে যদি ছাপা হয় 7টায়, তো হেলথ দিতে 9টায় ঢোকার একটা ব্যাপার আছে। তো জেঠু 7টার সময় পৌঁছে গেল আমার পৈতেতে। আমি তখনকার দিনে একটা গিফট পেয়েছিলাম, খুব ইন্টারেস্টিং গিফট। সেটা ছিল ওয়েস্টার্ন কোম্পানির একটা পোর্টেবল টেপ রেকর্ডার। তখন দিনে ক্যাসেটের যুগ ছিল,
আর পোর্টেবল টেপ রেকর্ডার খুব কম লোকের কাছে ছিল। তো আমি একটা পেয়েছিলাম যেখানে ব্যাটারি ভরে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হাঁটা যায়, এবং সেটা দিয়ে আমি খুব গর্বিত ছিলাম, কেন আমাদের পাড়ায় কারোর কাছে এরকম পোর্টেবল টেপ রেকর্ডার ছিল না। ওয়েস্টার্ন কোম্পানি আমার এখনও মনে আছে, সেটা কোথায় গেছে আমি জানি না, বাট সেটা জেঠুর কাছ থেকে উপহার পাই। আর জেঠিমা আবার একটা অন্য উপহার দিয়েছিল, সেটা খুব একটা আলোচনার বিষয় নয়। তো এই হচ্ছে সত্যজিৎ রায়, সো পার্সোনাল আর্টিস্ট। ছোট বাচ্চা তার মন রক্ষার্থে কিংবা যে যে কারণে হোক ভালো লাগা হতে পারে, তো পরিচিতিতে চলে আসলো, ভাবা যায় না। আজকের দিনে তার সবাই অনেক রকম নাকি অ্যাপয়েন্টমেন্ট থাকে, না আসার ছুতো ইত্যাদি ইত্যাদি দেখতে পাই। তবে এটা ছিল আমার জীবনে সত্যজিৎ রায়ের পার্সোনাল দিকটা, যেটা আমি এখনও এনজয় করি। জেঠুকে মনে করার সময় ভিভিডলি দেখতে পাচ্ছি, জেঠু ভবানীপুরের বাড়ির দোতলায় হাঁটতে হাঁটতে উঠছে, পায়জামা পাঞ্জাবি, আর তখন ছিল গরমকাল, সুতরাং পায়জামা পাঞ্জাবি ব্যাপারটা ছিল, আর সঙ্গে সবাই এসেছিলো, বাবুদা টাবুদা ইত্যাদি। বাট ইস্যুটা হচ্ছে যে এটা যে একটা সামান্য ওকেশন লাইক পইতে, উইচ ইজ নট ভেরি ভেরি রেলিভেন্ট আজকের দিন আমার মতে, বাট সেখানে উনি এসছেন, সময় মতন এসছেন, সময় বার করে এসছেন। আর এটা ঘটনা যে ওর মতন ব্যস্ত মানুষ খুব কম তখনও ছিল, আর আজকে যদি বেঁচে থাকতেন ওর মতন ব্যস্ত লোক খুব কম হবে। তার মধ্যে সব কিছু গুছিয়ে করার যে এই যে মহান দিকটা, তারই জন্য ওনাকে আমরা মহারাজা তোমাকে সেলাম। একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।